পৃষ্ঠা ৮১ কন্টিনিউড। প্রশ্ন ৮, ভারতব্যাপী সশস্ত্র সেনা ও বিপ্লবী অভ্যুত্থান সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর, ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই ভারতে গুপ্ত সমিতি ও বিপ্লবী দলগুলির বৈপ্লবিক কার্যকলাপ বাড়তে শুরু করে। বিদেশেও একাধিক উদ্যোগে, বিশেষত কোট গদর আনকোট দলের প্রচেষ্টায় ভারতের বিপ্লবী আন্দোলনে সাহায্য করার জন্য তৎপরতা শুরু হয়। ভারতব্যাপী সশস্ত্র সেনা ও বিপ্লবী অভ্যুত্থান। ১. প্রেক্ষাপট। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ভারত থেকে প্রচুর ইউরোপীয় সেনা সরিয়ে নিয়ে ইউরোপীয় রণাঙ্গনে পাঠানো হয়। এই সুযোগে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও রাসবিহারী বসু গদর দলের সাহায্যে ভারতে এক সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা নেন। উভয়ের আলোচনা ঠিক হয় ২১শে ফেব্রুয়ারি ১৯১৫ খ্রিস্টাব্দে উত্তর ভারতে রাসবিহারীর নেতৃত্বে এবং দক্ষিণ ভারতে যতীন্দ্রনাথের নেতৃত্বে জাট, শিখ সেনা সহ দেশীয় সেনাদের নিয়ে এক সশস্ত্র অভ্যুত্থান ঘটানো হবে। এই অভ্যুত্থানকে সফল করার জন্য বিষ্ণু গণেশ পিংলে, সত্যেন্দ্রনাথ সেন সহ একদল গদর কর্মী আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে জাহাজে করে কলকাতায় আসেন। ঠিক হয় প্রথমে ফোর্ট উইলিয়াম দুর্গের সেনারা এবং পরে ভারতের অন্যান্য অঞ্চলের সেনা ছাউনিতে বিদ্রোহ শুরু হবে। ইতিমধ্যে জার্মানি থেকে অস্ত্র ভর্তি ৩টি জাহাজও ভারতের ৩টি অঞ্চলে এসে পৌঁছাবে। সেই অস্ত্র তুলে দেওয়া হবে সেনাদের হাতে। ২. উদ্যোগ। ভারতব্যাপী সশস্ত্র সেনা ও বিপ্লবী অভ্যুত্থানের প্রধান উদ্যোগ নেন রাসবিহারী বসু ও যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন। এদের সহযোগী ছিলেন বিষ্ণু গণেশ পিংলে, শচীন্দ্রনাথ সান্যাল, নলিনী মুখোপাধ্যায়, হরনাম সিং, কর্তার সিং সারাভা, সত্যেন্দ্রনাথ সেন, শ্রীশ ঘোষ, নগেন্দ্রনাথ দত্ত, জিতেন্দ্রনাথ লাহিড়ী, নরেন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখ। বিভিন্ন অঞ্চলের বিপ্লবীদের উদ্যোগে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বান্নু থেকে শুরু করে দানাপুর পর্যন্ত প্রতিটি সেনা শিবিরেই সশস্ত্র অভ্যুত্থানের আয়োজন করা হলো। বিপ্লবীরা ফিরোজপুর, আম্বালা, লাহোর, কানপুর, বারাণসী, আগ্রা, এলাহাবাদ, ফৈজাবাদ প্রভৃতি স্থানের ভারতীয় সেনাবাহিনীর একটি বড় অংশকে সশস্ত্র অভ্যুত্থান ঘটাতে রাজি করান। ভারতব্যাপী এই অভ্যুত্থানের প্রয়োজনীয় অস্ত্র জোগাড়ের জন্য রাজনৈতিক ডাকাতি, ট্রেজারি লুট এসবের পাশাপাশি জোর কদমে বোমা তৈরির কাজ শুরু হয়। স্থির হয় ১৯১৫ খ্রিস্টাব্দের ২১শে ফেব্রুয়ারি বন্ধনী শুরু, পরে ১৯শে ফেব্রুয়ারি বন্ধনী শেষ। দেশ জুড়ে সশস্ত্র সেনা ও বিপ্লবী অভ্যুত্থান ঘটানো হবে। ৩. অভ্যুত্থান প্রচেষ্টা। বিপ্লবী অভ্যুত্থানের মূল কর্মকেন্দ্র হিসেবে লাহোরকে বেছে নেওয়া হয়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীনের নেতৃত্বে বাংলায়, নলিনী মুখোপাধ্যায়ের নেতৃত্বে জব্বলপুরে, শচীন্দ্রনাথ সান্যালের নেতৃত্বে বারাণসীতে, রাসবিহারী বসুর নেতৃত্বে ও বিষ্ণু গণেশ পিংলের সহযোগিতায় পাঞ্জাবে বিপ্লবীদের নিয়ে সশস্ত্র অভ্যুত্থান ঘটানোর তোড়জোড় শুরু হয়। রাসবিহারী বসু নির্দেশ দেন পাঞ্জাবের লাহোর, ফিরোজপুর, রাওয়ালপিন্ডি সহ অন্যান্য শহরেও গদর পত্রিকা ও অন্যান্য বৈপ্লবিক সাহিত্য দেশীয় সেনাদের মধ্যে বিলি করা হবে। পাশাপাশি বোমা তৈরির কারখানাগুলি থেকে বোমা সংগ্রহ এবং জার্মানি থেকে পাঠানো অস্ত্রশস্ত্র জোগাড় করা হবে। অভ্যুত্থান শুরু হলে যাতে সরকার চারিদিকে দ্রুত সংবাদ পাঠিয়ে সেনাবাহিনী নিয়ে আসতে না পারে, তার জন্য টেলিগ্রাফের তার কাটার এবং রেলপথ ধ্বংসের প্রয়োজনীয় যন্ত্রপাতি জোগাড় করা হয় এবং এইভাবে অভ্যুত্থানের সকল আয়োজন সম্পূর্ণ করা হয়। জানার আকাশ। দেশ জুড়ে একযোগে অভ্যুত্থান শুরু করার জন্য গোপনে ভারতের সেনানিবাসগুলিকে এবং শহরগুলিতে দূত পাঠানো হয়। বাংলায় যুগান্তর দল এবং অনুশীলন সমিতির মতো ভারতের বিভিন্ন অঞ্চলের
গুপ্ত সমিতিগুলির সঙ্গে যোগাযোগ করা হয়, যাতে এই সকল সমিতির বিপ্লবীগণ ও অধিবাসীগণ অভ্যুত্থানে যোগ দিয়ে তাকে গণ অভ্যুত্থানে রূপান্তরিত করতে পারেন। এছাড়াও বিপ্লবের পরিচালকগণ ঠিক করেন যে অভ্যুত্থান শুরুর আগে স্বাধীন ভারতের নামে ব্রিটিশ বিরোধী যুদ্ধ ঘোষণা করা হবে এবং আরও একটি ঘোষণাপত্র পাঠ করে স্বাধীন ভারতের প্রতীকী জাতীয় পতাকা তোলা হবে। 4. ব্যর্থতা। গদর কর্মী বিশ্বাসঘাতক কৃপাল সিং অর্থের লোভে সর্বভারতীয় অভ্যুত্থানের সংবাদটি পুলিশকে জানিয়ে দেয়। এই খবর পেয়ে অভ্যুত্থানের দিনটি 21শে ফেব্রুয়ারি থেকে এগিয়ে এনে 19শে ফেব্রুয়ারি ধার্য করা হয়। কৃপাল সিং সেই খবরও পুলিশকে জানিয়ে দিলে সশস্ত্র সেনা ও বিপ্লবী অভ্যুত্থানের পরিকল্পনা ব্যর্থ হয়। পুলিশ বিভিন্ন জায়গায় খানা তল্লাশি চালিয়ে বিপ্লবীদের ধরপাকড় শুরু করে। মিরাটের সেনা ছাউনিতে প্রচার চালাতে গিয়ে বিষ্ণু গণেশ পিংলে ও কর্তার সিং ধরা পড়েন। বিভিন্ন স্থানের বিপ্লবীদের গ্রেফতার করতে গেলে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে বিপ্লবীদের সংঘর্ষ বাধে। এই মুখোমুখি সংঘর্ষে কিছু বিপ্লবী মৃত্যুবরণ করেন, অন্যরা গ্রেফতার হন। পৃষ্ঠা 82। বিপ্লবী শ্রীশচন্দ্র ঘোষ হাওড়াতে পুলিশের জালে ধরা পড়েন। রাসবিহারী বসু 1 নম্বর আসামি হিসেবে ঘোষিত হন। তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে বেনারস থেকে চন্দননগরে চলে আসেন। এখান থেকেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় PN ঠাকুর বন্ধনী শুরু প্রিয়নাথ ঠাকুর বন্ধনী শেষ ছদ্মনামে সানুকি মারু নামক জাহাজে চড়ে জাপানে চলে যান। বন্ধনী শুরু 12ই মে 1915 খ্রিস্টাব্দ বন্ধনী শেষ। ধৃত বিপ্লবীদের নিয়ে শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা। মূল্যায়ন। সশস্ত্র সেনা ও বিপ্লবী অভ্যুত্থান প্রচেষ্টা ভারত মাতার স্বাধীনতা অর্জনের নিদর্শন তৈরি করে পরবর্তী প্রজন্মের বিপ্লবীদের কাছে। এই অভ্যুত্থান সফল না হলেও তা সশস্ত্র বিপ্লববাদকে গতিশীল করে তোলে। প্রশ্ন 9। ভারতে ও ভারতের বাইরে বিপ্লবী আন্দোলনে রাসবিহারী বসুর অবদান সংক্ষেপে লেখো। উত্তর। ভূমিকা। বাংলা ও পাঞ্জাবের তথা ভারতের বিপ্লবী আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন রাসবিহারী বসু। 1885 থেকে 1945 খ্রিস্টাব্দ। বিপ্লবী জীবনের প্রথম দিকে ভারতের মধ্যে এবং পরবর্তীকালে বিদেশে অবস্থান করেও তিনি ভারতের স্বাধীনতার জন্য যে বিপ্লবী প্রচেষ্টা চালিয়েছিলেন তাতে তাঁকে ভারতের বিপ্লববাদের জনক বললে ভুল বলা হয় না। বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মনামে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ছদ্মবেশে রাসবিহারীর বৈপ্লবিক কার্যকলাপ ব্রিটিশ সরকারের ঘুম কেড়ে নিয়েছিল। বিপ্লবী আন্দোলন ও রাসবিহারী বসু। 1. প্রথম পর্ব ভারত 1906 থেকে 1915 খ্রিস্টাব্দ। বিপ্লবী রাসবিহারী বসু প্রথম পর্বে ভারতের বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ড পরিচালনা করেন। 1. বিপ্লবী দলের সঙ্গে সম্পর্ক স্থাপন। রাসবিহারী বসু সীতার কোট আত্মসমর্পণ যোগ আনকোট এর দ্বারা প্রভাবিত হন। তিনি নিজেকে অরবিন্দের শিষ্য বলে মনে করতেন। দেরাদুনের কেন্দ্রীয় সরকারের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশনে প্রধান কেরানি হিসেবে কাজ করার সময় থেকে বিভিন্ন বিপ্লবী দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে শুরু করেন। যুগান্তর দলের অমরেন্দ্রনাথ চ্যাটার্জির মাধ্যমে তিনি গোপনে বাংলার যুগান্তর দল ও অনুশীলন সমিতির বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। তিনি যুক্তপ্রদেশ, বর্তমানে উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের আর্য সমাজের বিপ্লবীদের সঙ্গেও দেখা করেন। 2. বড়লাট হার্ডিঞ্জকে হত্যার চেষ্টা। দিল্লিতে নবগঠিত রাজধানীর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ভাইসরয় হার্ডিঞ্জ সস্ত্রীক হাতির পিঠে চড়ে এক শোভাযাত্রায় বের হন। বন্ধনী শুরু চাঁদনি চক 23শে ডিসেম্বর 1912 খ্রিস্টাব্দ বন্ধনী শেষ। রাসবিহারীর পরিকল্পনা মাফিক বসন্ত বিশ্বাস চাঁদনি চকের এক বাড়ি থেকে বোমা ছুড়লে হাতির মাহুত প্রাণ হারান এবং হার্ডিঞ্জ আহত হন। বিপ্লবীদের বন্দী করে শুরু হয় দিল্লি ষড়যন্ত্র মামলা। দিল্লির অতিরিক্ত সেশন বিচারক মিস্টার হ্যারিসন এই বোমাকাণ্ডে অভিযুক্ত অবোধ বিহারী, আমির চাঁদ ও বাল মুকুন্দকে ফাঁসি এবং বলরাজ, বসন্ত বিশ্বাস ও হনুমন্ত সহায়কে যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ দেন। এছাড়াও চরণ দাস, মুন্নালাল, রঘুবীর শর্মা ও খুশি রামকে উপযুক্ত প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়।
প্রধান অভিযুক্ত রাসবিহারী বসু বেনারসে গিয়ে আশ্রয় নেন। 3. গর্ডন হত্যার পরিকল্পনা। রাসবিহারী বসুর গোপন নির্দেশ অনুযায়ী বিপ্লবীরা লাহোরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার গর্ডনকে মারার জন্য পার্ক লরেন্স গার্ডেনে পথের ধারে বোমা সাজিয়ে রাখেন। এতে একজন চাপরাশির মৃত্যু ঘটলেও গর্ডন সাহেব প্রাণে বেঁচে যান। 4. সশস্ত্র সেনা ও বিপ্লবী অভ্যুত্থানের প্রচেষ্টা। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ভারত থেকে প্রচুর ইউরোপীয় সেনা সরিয়ে নিয়ে ইউরোপীয় রণাঙ্গনে পাঠানো হয়। এই সুযোগে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও রাসবিহারী বসু গদর দলের সাহায্যে ভারতে এক সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা নেন। বিপ্লবীরা ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টের বেশ কিছু সেনাকে দলে টানতে সক্ষম হন। স্থির হয় 1915 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি সারা দেশে একসঙ্গে ব্রিটিশ বিরোধী সশস্ত্র সেনা ও বিপ্লবী অভ্যুত্থানের সূচনা হবে। কিন্তু গদর কর্মী বিশ্বাসঘাতক কৃপাল সিং অর্থের লোভে সর্বভারতীয় অভ্যুত্থানের সংবাদ পুলিশকে জানিয়ে দেয়। বিপ্লবীরা এই খবর পেয়ে অভ্যুত্থানের দিনটি 21শে ফেব্রুয়ারি থেকে এগিয়ে এনে 19শে ফেব্রুয়ারি ধার্য করে। কৃপাল সিং সেই খবরও পুলিশকে জানিয়ে দিলে সশস্ত্র সেনা ও বিপ্লবী অভ্যুত্থানের পরিকল্পনা ব্যর্থ হয়। বন্দি বিপ্লবীদের নিয়ে শুরু হয় প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা 1915 খ্রিস্টাব্দ। কিন্তু এই মামলার কোর্ট 1 নম্বর আসামি আনকোট রাসবিহারী বসু পুলিশের চোখে ধুলো দিয়ে বেনারস থেকে চন্দননগর চলে আসেন। এখান থেকেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় PN ঠাকুর অর্থাৎ প্রিয়নাথ ঠাকুর ছদ্মনামে সানুকি মারু নামক জাহাজে চড়ে জাপানের পথে পাড়ি দেন 12ই মে 1915 খ্রিস্টাব্দ। জানার আকাশ। ভাইসরয় হার্ডিঞ্জের ওপর বোমা ছোড়ার ঘটনায় ভয় পেয়ে ব্রিটিশ সরকার ও.এ. ক্রিগের নেতৃত্বে এক অনুসন্ধান কমিটি গঠন করে। কমিটির সদস্যরা জানতে পারেন দিল্লির চাঁদনি চক এবং লাহোরের লরেন্স গার্ডেনে ব্যবহৃত বোমাগুলি কলকাতায় বাঙালি বিপ্লবীদের দ্বারা তৈরি। তাঁরা আরও জানতে পারেন যে এই 2 স্থানেই বোমাকাণ্ডের প্রধান নির্দেশক হলেন রাসবিহারী বসু। বিস্তর অনুসন্ধান চালিয়ে ও তথ্য জোগাড় করে দিল্লির অতিরিক্ত পুলিশ মহানির্দেশক ডি প্যাট্রিক সরকারের কাছে এসব গোপন রিপোর্ট পেশ করেন। তিনি রিপোর্টে উল্লেখ করেন, বিপ্লবী অবোধ বিহারীর স্বীকারোক্তি থেকে জানা যায় যে লাহোর নিবাসী বিপ্লবী দীনদয়ালই নিজে আমির চাঁদ, সুলতান চাঁদ, অবোধ বিহারী ও ছোটুলালকে গোপনে চিঠিপত্র পৌঁছে দিতেন। দীনদয়ালের কাছ থেকে পুলিশ জানতে পারে রাসবিহারী বসুই লাহোরে চরণদাস, খুশিরাম ও বসন্ত বিশ্বাসকে নিয়ে আসেন। 2. দ্বিতীয় পর্ব। জাপান 1915 থেকে 1943 খ্রিস্টাব্দ। 1. প্রাথমিক পর্ব। জাপানে পৌঁছানোর পর প্রথম 8 বছর রাসবিহারী বসুকে পলাতক জীবন কাটাতে হয়। ব্রিটিশ সরকার জাপান সরকারের ওপর রাসবিহারীকে প্রত্যর্পণের জন্য ক্রমাগত চাপ দিতে থাকে। তাই জাপানে থাকাকালীন রাসবিহারীকে একাধিকবার বাসস্থান ও নিজের পরিচয় বদলাতে হয়। ভারতীয় বিপ্লবী হিড়ম্বলাল গুপ্ত, লালা লাজপত রায়, তারকনাথ দাস প্রমুখের সঙ্গে তিনি জাপানে মিলিত হন। এছাড়াও তিনি প্রবাসী ভারতীয় বিপ্লবীদের সঙ্গে মিলিত হয়ে ভারতের বিপ্লব প্রচেষ্টায় সাহায্যের জন্য সক্রিয় ভূমিকা নেন। 2. পরবর্তী পর্ব। রাসবিহারী বসুর উদ্যোগেই জাপানি কর্তৃপক্ষ প্রথম ভারতের স্বাধীনতা সংগ্রামে সাহায্যের আশ্বাস দেয়। রাসবিহারী বসুর অদম্য প্রচেষ্টায় পূর্ব এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার নির্বাসিত ও পলাতক ভারতীয় বিপ্লবীদের প্রধান কর্মকেন্দ্র হয়ে ওঠে। রাসবিহারী বসুর এই কর্মকেন্দ্র থেকেই বাবা অমর সিং, বাবা ওসমান খান, স্বামী সত্যানন্দ পুরী প্রমুখ বিপ্লবীদের সাহায্য নিয়ে ভারতের মুক্তির জন্য চেষ্টা চালান। তাঁর এই উদ্যোগের জন্য রাসবিহারী বসু কোট পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক আনকোট নামে পরিচিত হন। জাপানের হাতে ভারতের যুদ্ধবন্দী সেনাদের নিয়ে রাসবিহারী বসু ও ক্যাপ্টেন মোহন সিং টোকিওতে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবাসী ভারতীয়দের সম্মেলনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতীয় স্বাধীনতা সংঘ
গঠনের সিদ্ধান্ত নেন। পরে থাইল্যান্ডের ব্যাংকক শহরে প্রবাসী ভারতীয়দের সমাবেশে রাসবিহারী বসুর সভাপতিত্বে গঠিত হয় ভারতীয় স্বাধীনতা সংঘ। এই সম্মেলনে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য একটি সেনাদল গঠন করার এবং সুভাষচন্দ্র বসুকে জার্মানি থেকে জাপানে আসার আমন্ত্রণ জানানো হয়। পরে সুভাষচন্দ্র বসু এই আমন্ত্রণ গ্রহণ করেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক বিশাল সভায় রাসবিহারী বসু সুভাষচন্দ্রের হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সকল দায়িত্ব তুলে দেন। এই বীর বিপ্লবীর প্রতি সম্মান জানিয়ে জাপান সরকার রাসবিহারী বসুকে কোট সেকেন্ড অর্ডার অফ দ্য মেরিট অফ দ্য রাইজিং সান আনকোট খেতাবে ভূষিত করে। মূল্যায়ন: রাসবিহারী বসু সারা জীবন ধরে ভারতে এবং ভারতের বাইরে থেকে ভারতবর্ষের মুক্তি অর্জনের চেষ্টা চালিয়ে গেছেন। স্বদেশের মুক্তি অর্জন ছাড়া আর কোনো কিছুই তাঁর কাছে কাম্য ছিল না। এই প্রসঙ্গে তিনি নিজেই বলেছেন, কোট, স্বদেশের মুক্তি ব্যতীত আমার কিছুই কাম্য নেই। এই কাজে সিদ্ধিলাভ করতে পারলে আমার পবিত্র সর্বসুন্দর মাতৃভূমির নির্জন কোণে শুধু শেষ আশ্রয় ভিক্ষা করি। ভারতের স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা যেন আমাদের লক্ষ্য হয়। আনকোট। প্রশ্ন 10। টিকা লেখো। অভিনব ভারত। উত্তর: অভিনব ভারত। 1. প্রতিষ্ঠা: 1904 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর এবং তার ভাই গণেশ দামোদর সাভারকর মহারাষ্ট্রে প্রতিষ্ঠা করেন বিপ্লবী সংগঠন কোট অভিনব ভারত। আনকোট। 5 বছর আগে বিনায়ক দামোদর সাভারকর কোট মিত্রমেলা আনকোট নামে যে সংঘটি প্রতিষ্ঠা করেছিলেন তারই নবরূপ ছিল অভিনব ভারত। ইটালিতে জোসেফ ম্যাৎসিনি প্রতিষ্ঠিত ইয়াং ইটালি থেকে অনুপ্রেরণা লাভ করে অভিনব ভারত এই নামকরণটি করা হয়। পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে অভিনব ভারতের শাখা কার্যালয় গড়ে ওঠে। 2. লক্ষ্য ও আদর্শ: সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন করাই ছিল অভিনব ভারতের মূল লক্ষ্য। ইটালির বিখ্যাত দেশপ্রেমিক ম্যাৎসিনির ইয়াং ইটালি সমিতির ও রাশিয়ার নিহিলিস্টদের ফুটনোট: অভিনব ভারতের প্রতিষ্ঠাতাগণ রাশিয়ার বিভিন্ন বৈপ্লবিক সংঘের আদর্শ গ্রহণ করেন। এই লক্ষ্যে তারা এল. ফ্রস্টের লেখা কোট সিক্রেট সোসাইটিজ অফ ইউরোপিয়ান রেভলিউশন 1776 to 1876 আনকোট নামে বইটির সাহায্য নেন। এই বইয়ে বর্ণিত রাশিয়ার নিহিলিস্ট দলের সংগঠন পদ্ধতির আদলে অভিনব ভারতের সংগঠন গড়ে তোলার চেষ্টা করা হয়। রাশিয়ায় নিহিলিস্ট দল এক একটি ছোট ছোট এলাকায় এক একটি ছোট ছোট দল গঠন করত। সেগুলি একটি বৃহত্তর এলাকার পরিচালক কমিটির অধীনে পরিচালিত হতো। প্রতিটি চক্র বা ছোট দলের সদস্যরা 1 মাস সেই দলের সদস্যদেরই চিনত, কিন্তু অন্য কোনো চক্র বা সদস্যদের সম্পর্কে তারা কোনো কিছুই জানতে পারত না। মূল পাঠে ফিরে এলাম। সাংগঠনিক আদর্শে অভিনব ভারত গঠিত হয়েছিল। অভিনব ভারতের নেতৃত্বে বিভিন্ন জায়গায় সভা সমিতি গঠন ও পত্র পুস্তিকার মাধ্যমে স্বাধীনতার বাণী প্রচারের আদর্শ গ্রহণ করা হয়েছিল। অভিনব ভারতের প্রতিটি সদস্যকে লাঠি খেলা, অশ্বারোহণ, সন্তরণ, পর্বতারোহণ ও সামরিক কৌশল শিক্ষা দেওয়া হতো। এই সংঘের প্রতিটি সদস্যকে গণপতি ও শিবাজির নামে কঠিন শপথ নিতে হতো। রাশিয়ার বিভিন্ন বিপ্লবী দলের আদর্শের অনুকরণে এর সদস্যদের দীক্ষিত করা হতো। 3. কর্মসূচি: 1. অস্ত্র সংগ্রহ: বোম্বাই ও পুনার প্রায় প্রত্যেকটি কলেজে অভিনব ভারতের গোপন শাখা গড়ে উঠেছিল। এই শাখাগুলির প্রধান কর্মসূচি ছিল গোপনে অস্ত্র সংগ্রহ করা। সাভারকর নিজেই ইংল্যান্ড থেকে প্রচুর অস্ত্রশস্ত্র গোপনে অভিনব ভারতের সদস্যদের কাছে পাঠিয়েছিলেন। 2. বোমা তৈরি: সাভারকর রুশ ভাষায় লেখা বোমা তৈরির ফর্মুলাকে ইংরেজি ভাষায় অনুবাদ করে মির্জা আব্বাসের সাহায্যে সেটি ভারতে পাঠান। পরে প্যারিস থেকে বোমা তৈরির কৌশল শিখে এসে পৃষ্ঠা 84 P.N. ভগত
কোলাপুরে বোমা তৈরি করা শুরু করেন। 4. বিপ্লববাদী কার্যকলাপ। অভিনব ভারতের বিপ্লবী সদস্যগণ স্বদেশে এবং বিদেশে বিপ্লববাদী কাজে লিপ্ত হন। বিনায়ক দামোদর সাভারকরের সহযোগী মদনলাল ধিংরা নামে এক ইঞ্জিনিয়ারিং ছাত্র লন্ডনে জাহাঙ্গীর হলে অনুষ্ঠিত এক পার্টিতে জন কার্জন উইলি নামে এক রাজপুরুষকে গুলি করে হত্যা করেন 1 জুলাই 1909 খ্রিস্টাব্দ। লন্ডনের জেলেই তার ফাঁসি হয়। বিনায়ক দামোদর সাভারকরের পাঠানো অস্ত্রের সাহায্যে অনন্ত লক্ষণ কানহেরি নাসিকের জেলাশাসক জ্যাকসনকে গুলি করে হত্যা করেন। বিচারে তার ফাঁসি হয়। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শুরু হয় নাসিক ষড়যন্ত্র মামলা। এই মামলায় 38 জন বিপ্লবীকে গ্রেফতার করা হয়, যাদের প্রায় সকলেই ছিলেন অভিনব ভারতের সদস্য। বিচারের রায় 3 জনের ফাঁসি হয় ও 27 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রাজদ্রোহিতার অভিযোগে গণেশ সাভারকর ও বিনায়ক দামোদর সাভারকরের যাবজ্জীবন দ্বীপান্তর হয়। অনন্ত লক্ষণ কানহেরি ও তার 2 সহযোগী নারায়ণ দেশপাণ্ডে এবং কৃষ্ণগোপাল কার্ভে প্রাণদণ্ডে দণ্ডিত হন 10 এপ্রিল 1910 খ্রিস্টাব্দ। বিপ্লবী আন্দোলনে নির্ভীকতার পরিচয় রাখার জন্য বিনায়ক দামোদর সাভারকরকে দেশবাসী কোট বীর সাভারকর আনকোট আখ্যা দেন। অভিনব ভারতের অনুকরণে একে একে নাসিক, গোয়ালিয়র, আহমেদাবাদ, সাতারা, পুনা ইত্যাদি স্থানে বহু গুপ্ত সমিতি গড়ে ওঠে। অভিনব ভারতের বিপ্লবী নেতারা গোপনে এই গুপ্ত সমিতিগুলির সাথে যোগাযোগ রাখতেন। নাসিক ষড়যন্ত্র মামলার পর বিপ্লবীদের ধরপাকড়, দ্বীপান্তর প্রভৃতি দমন নীতির আশ্রয় নেওয়া হলে অভিনব ভারতের কার্যকলাপে ভাঁটা পড়ে।